ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে কিভাবে বাংলা টাইপ করা যায়, কিভাবে ডকুমেন্ট সম্পাদনা, ফরম্যাট, অ্যালাইনমেন্টের কাজ করা যায়, কিভাবে ডকুমেন্টের প্রিন্ট নেওয়া যায়, আবার ডকুমেন্ট ব্যবস্থাপনার কাজ কিভাবে করা যায় দেখে নিব আজকের এই ভিডিওতে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা, আশা করি সবাই এই সময়ে ভালো আছো। আমি তোমাদের অরূপ স্যার। আমি আজকে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের তৃতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করবে তারা নিচের কমেন্ট বক্সে নিজেদের সেকশন সহ রোল নাম্বার লিখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো ভবিষ্যতে খুব সহজেই খুঁজে পাবে। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় ক্লাসের লিঙ্কটি শেয়ার করে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে তুমি সেটা সহজেই দেখতে পারবে। আজকের ক্লাসটা আমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাস। এই অধ্যায়ের আরও দুটো ক্লাস হয়েছে আমাদের, সেই দুটো ক্লাস যারা দেখেছো তারা ধারাবাহিকভাবে ক্লাসটা দেখতে থাকো। আর যারা ক্লাস দুটো দেখোনি তারা ইচ্ছা করলে ওপরের আই বাটন চেপে ক্লাস দুটো দেখে আসতে পারো। এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব, ইচ্ছা করলে সেখান থেকেও তোমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখে আসতে পারবে। চলে যাচ্ছি সরাসরি আমাদের ব্যবহারিক অংশে। প্রথমেই আমরা শিখে নিব বাংলা টাইপ করার উপায়। বাংলা টাইপ করার জন্য আমাদের দুটো সফটওয়্যারের সাহায্য লাগবে। একটা হচ্ছে আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এই ক্ষেত্রে আমরা মাইক্রোসফট কর্পোরেশনের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ব্যবহার করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি স্টার্ট মেনু থেকে আমরা ওপেন করে নিলাম। বাংলা লেখার জন্য আমাদের আর যে সফটওয়্যারটির প্রয়োজন হবে সেটি হচ্ছে বিজয়। তোমরা সবাই জানো যে বিজয় সফটওয়্যারটি আমাদের বাংলা লেখার কাজে লাগে। এটি দেখতে এরকম দেখায় তার আইকনটিকে, এবং আমরা যখন কন্ট্রোল অল্টার বি একসাথে চেপে বিজয় অন করে নিব তখন তার রূপটা চেঞ্জ হয়ে যাবে। বিজয়টা এখন দেখতে এরকম হয়ে যাবে। এখন আমাদের ফ্রন্ট চেঞ্জ করে নেওয়ার পালা। তিনটা কাজ তাহলে আমরা করব। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড অন করব, তারপর বিজয় অন করে নিব, এবং এখন যদি আমরা ফ্রন্ট চেঞ্জ করে নিই, এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে নিব। আমরা ফ্রন্টে ক্লিক করে আমাদের বিজয়ের জন্য অনেকগুলো বাংলা ফ্রন্ট রয়েছে, তবে সাধারণত শ্রুতনি এম যে ফ্রন্টটা ব্যবহার করলে আমরা কোনো রূপ ঝামেলা ছাড়াই শ্রুতনি এম যে দিয়ে বাংলা লিখতে পারবো। সো আমরা খুঁজে বের করবো শ্রুতনি এম যে, এবং ফ্রন্টের সাইজ কিছুটা বাড়িয়ে নিই আমি। এবার আমরা বাংলা লেখার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন আমি কিবোর্ডের বিজয় লেআউট ফলো করে বাংলা লিখতে পারবো। বিজয় লেআউটটি পাওয়ার জন্য তোমরা আমার আগের দুটো ভিডিও দেখতে পারো, সেখানে বিজয় লেআউটটি আমি দিয়ে রেখেছি। এছাড়া গুগলে সার্চ করেও বিজয় লেআউটটি তোমরা খুঁজে পেতে পারো। তাহলে আমি এখন বিজয় লেআউট অবলম্বন করে বাংলা টাইপ করছি কিবোর্ড দিয়ে। এইভাবে আমরা বাংলা লিখতে পারবো আমাদের বিজয় সফটওয়্যার ব্যবহার করে। তবে অবশ্যই আমাকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড অন করতে হবে, তারপর বিজয় সফটওয়্যারটা অন করতে হবে, এবং তারপর আমাকে বাংলা ফ্রন্ট নির্বাচন করে নিতে হবে। এবং তারপর অবশ্যই আমাকে বিজয় লেআউট মেনে এই বাংলা টাইপের কাজটি করতে হবে। বিজয় লেআউটটি তোমরা ওয়েব থেকে অথবা আমার ভিডিও থেকে দেখে নিতে পারো। এবার আমরা দেখে নিব কিভাবে অভ্র সফটওয়্যার ব্যবহার করে বাংলা টাইপের কাজ করা হয়। আগের মতোই আমরা স্টার্ট মেনুর অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিসের ভেতর থেকে মাইক্রোসফট ওয়ার্ড চালু করে নিব, এবং তারপর কিবোর্ডের F12 বাটন চাপবো। এবং দেখো এখানে অভ্রর যে বারটি দেখাচ্ছে তাতে ইংলিশ হয়ে আছে। আমি যখনই F12 চাপবো তখনই এটা বাংলায় রূপান্তরিত হবে। এবার বাংলা লেখার জন্য আমাদেরকে ফ্রন্ট নির্বাচন করতে হবে, এবং এই ক্ষেত্রে আমি অনেকগুলো ফ্রন্ট থাকলেও আমার জন্য সবচেয়ে বেটার বা সবচেয়ে ভালো হবে নিকোশ ব্যান্ড ফ্রন্টটি। সেটি আমি সিলেক্ট করে কিছুটা ফ্রন্টের সাইজ বাড়িয়ে নেই। এবার আমি বাংলা লেখার জন্য অভ্র দিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত। তোমরা জানো অভ্র দিয়ে ফোনেটিক সিস্টেমে বাংলা লেখা যায়, অর্থাৎ আমি ফোনে যেভাবে আগে আমরা মেসেজ লিখতাম, অর্থাৎ ইংলিশ লিখেই আমরা বাংলাটা বোঝানোর চেষ্টা করতাম, ঠিক সেইভাবে লিখলেই এখানে বাংলা হয়ে যাবে। আমি যদি লিখি AMI তাহলে হয়ে যাবে আমি, বা আমি যদি এভাবে লিখি AMAR তাহলে হয়ে যাবে আমার। এভাবে করে আমি লিখতে পারবো আমার বাংলা কাঙ্ক্ষিত লেখা।
তাহলে আমি যেভাবে আসলে আমরা মোবাইল দিয়ে ইংলিশ লিখে বাংলা মেসেজ কাউকে পাঠাতাম, ঠিক সেইভাবেই আমরা ইংলিশটা যদি লিখি, অব্র সফটওয়্যারটা যদি আমাদের অন থাকে আর এখানে যদি আমাদের প্রয়োজনীয় ফন্টটা দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা বাংলা লিখে ফেলতে পারবো এভাবেই। এরপর আমরা দেখে নিব ডকুমেন্ট সম্পাদনা। ডকুমেন্ট সম্পাদনার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, সম্পাদনা করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিলেক্ট করার জন্য মাউস কার্সারটিকে আমরা স্থাপন করব যেখান থেকে সিলেক্ট শুরু করতে চাই। মাউস কার্সারটি স্থাপন হওয়ার পর আমরা কিবোর্ডের শিফট বোতাম চেপে অ্যারো কির ডান দিকের কি চাপতে থাকলে ডান দিকে সিলেক্ট হতে থাকবে, অথবা মাউস কার্সারটিকে যেখানে আমি স্থাপন করব সেখানে স্থাপন করার পর শিফট চেপে যদি বাম দিকের অ্যারো কি চাপি তাহলে বাম দিকে সিলেক্ট হতে থাকবে। এভাবে আমরা লেখাটিকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট হয়ে যাওয়ার পরেই থাকবে কাট অথবা কপি করার কাজ। যেমন সিলেক্ট করার পরে আমি কাট অথবা কপি করে সেই লেখাটিকে অন্য জায়গায় স্থাপন করতে পারবো অথবা আরেকটা কপি বানাতে পারবো। আমি যদি কপি করি তাহলে কি হবে, আমি প্রথমে লেখাটিকে সিলেক্ট করে নিই, শিফট চেপে রাইট অ্যারো চেপে চেপে আমি লেখাটি সিলেক্ট করছি। এভাবে করে আমি দুটো লাইন সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট শেষে আমি যদি কপি করতে চাই তাহলে আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে সি বোতামটি চাপবো, কন্ট্রোল চেপে সি বোতামটি চাপবো, হয়ে যাবে কপি। এবার লেখাটিকে আমি যেখানে স্থাপন করতে চাই আমার মাউস কার্সারটিকে সেখানে নিয়ে যেতে হবে। আমি এখানে স্থাপন করতে চাই এবং এখানে যখনই আমি পেস্ট দিব, অর্থাৎ পেস্ট দেওয়ার উপায়টা হচ্ছে কন্ট্রোল বোতামটা চেপে কিবোর্ডের ভি বাটনটি চাপতে হবে। কন্ট্রোল বোতাম চেপে কিবোর্ডের ভি দিলেই লেখাটি এখানে পেস্ট হয়ে যাবে বা আরেকটা কপি তৈরি হবে। ঠিক একইভাবে কোনো লেখাকে যদি আমি কাট করতে চাই তাহলে লেখাটিকে কাট অর্থাৎ মুভ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা, তাহলে লেখাটিকে আগের মতোই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিচ্ছি দুটো লাইনকে। সিলেক্ট করা হয়ে গেলে আমাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে এক্স বাটনটি চাপতে হবে, কন্ট্রোল এক্স চাপার পর দেখো লেখাটি চলে গেছে, অর্থাৎ লেখাটি কাট হয়ে গেছে। এখন লেখাটিকে যেখানে আমি সেভ বা যেখানে আমি স্থাপন করতে চাই মাউস কার্সারটিকে আমি সেখানে নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার পর আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ভি চাপলেই লেখাটি সেখানে স্থাপিত হয়ে যাবে। এভাবে লেখাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে লেখাটিকে অন্য জায়গায় স্থাপন করার জন্য কন্ট্রোল ভি বাটনটি ইউজ করতে পারি। এভাবে করে আমরা কাট কপির কাজটি করতে পারবো। এরপরে আছে আমাদের সম্পাদনায় ডিলিটের কাজ। ডিলিট করার জন্যও আমাদের লেখাটিকে সিলেক্ট করে নিতে হবে, যে লেখাটিকে ডিলিট করতে চাই। ধরে নিলাম এই দুটো লাইনকে আমি ডিলিট করতে চাই, তো আমাকে এই দুটো লাইন সিলেক্ট করে নিতে হবে আগের মতোই এবং সিলেক্ট করার পর কিবোর্ডের ডিলিট অথবা কিবোর্ডের ব্যাকস্পেস বোতামটি চাপলেই লেখাটা ডিলিট হয়ে যাবে। ঠিক এইভাবে ডকুমেন্টের কার্সারটিকে আমি যদি কোনো লাইনের একদম শুরুতে নিতে চাই তাহলে আমি কিবোর্ডের হোম বাটনটি চাপবো, চলে আসবো লাইনের শুরুতে কার্সারটি একদম, এবং লাইনের শেষে যদি আমি কার্সারটিকে নিতে চাই তাহলে আমি কিবোর্ডের এন্ড বাটনটি চাপবো এবং চলে যাব লাইনের একদম শেষে। লেখা ডকুমেন্টটার একদম শুরুতে যদি আমি কার্সারটিকে নিতে চাই তাহলে আমি কিবোর্ডের কন্ট্রোল বাটনটি চেপে হোম বাটনটি চাপবো, তাহলে লেখার একদম শুরুতে আমি চলে যাব আমার কার্সারটা নিয়ে। আবার যদি আমি একদম লেখার শেষে কার্সারটিকে আনতে চাই, লেখাটা যেখানে শেষ হয়েছে সেখানে, তাহলেও আমি কন্ট্রোল চেপে এন্ড বাটনটা চাপবো এবং শেষে চলে আসবো লেখার একদম শেষে। এটা যদি 10 পৃষ্ঠার ডকুমেন্ট হয় তবু কন্ট্রোল হোম চাপলে প্রথম পৃষ্ঠার প্রথম লেখাটির শুরুতে চলে যাবে, আবার কন্ট্রোল এন্ড চাপলে 10 নাম্বার পৃষ্ঠার একদম শেষে চলে আসবে কার্সারটি। এভাবে আমরা কন্ট্রোল হোম কন্ট্রোল এন্ড চেপে ডকুমেন্টের শুরুতে বা শেষে যেতে পারি। লিখা ডকুমেন্টের কোনো অংশকে যদি আমি বড় করতে চাই তাহলে আগে আমাকে সেই অংশটি সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি যদি এই অংশটাকে বড় করতে চাই তাহলে আমি আগে সিলেক্ট করে নিব, এরপর কিবোর্ডের কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ক্লোজিং যে বাটনটাতে আছে সেটাকে একবার চাপলে লেখাটা 1 পয়েন্ট বড় হবে এবং আমি যতবার চাপবো লেখাটা তত পয়েন্ট বড় হতে থাকবে। অবশ্যই আমাকে কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে এবং তারপর কিবোর্ডের যেখানে থার্ড ব্র্যাকেট শেষ বাটনটি রয়েছে সেই বাটনটি চাপতে হবে। এবার আমি লেখাটিকে যদি পুনরায় ছোট করতে চাই তাহলেও আমাকে লেখাটি আগে সিলেক্ট করে নিতে হবে। এইভাবে সিলেক্ট করে নিব লেখাটি, তারপর কিবোর্ড চেপে থার্ড ব্র্যাকেট স্টার্টিং যে বাটনটিতে রয়েছে সেই বাটনটি চাপলে 1 পয়েন্ট
করে ছোট হতে থাকবে প্রতিবার চাপের সাথে সাথে। এভাবে আমি ডকুমেন্টের লেখাকে বড় বা ছোট করে নিতে পারি আমার প্রয়োজন মতো। এছাড়া লেখাকে আমি বোল্ড বা ইটালিকও করে নিতে পারবো। অর্থাৎ কোনো লাইনকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে লাইনটাকে আমার প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার শেষে আমি ওপরের রিবন থেকে বি চাপলে, ওপরের রিবনের বি চাপলে লেখাটি বোল্ড হয়ে যাবে। আবার কিবোর্ডের সহায়তায়ও এই কাজটি আমরা করতে পারবো। লেখাটিকে প্রথমে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, তারপর কিবোর্ডের কন্ট্রোল চেপে বি চাপলে লেখাটি বোল্ড হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা ইটালিক এবং আন্ডারলাইন করতে পারবো। যেমন লেখাটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা ওপরে রিবনের আই বাটনটা চাপলেই লেখাটা ইটালিক হয়ে যাবে বা কাট হয়ে যাবে। এই লেখাটাকে ইটালিক করার জন্য কিবোর্ডের উপায়টা হচ্ছে, কিবোর্ডে আমি সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল চেপে আই চাপবো, তবে লেখাটি ইটালিক হয়ে যাবে। আবার আন্ডারলাইন করার জন্যও আমাদের দুটো পদ্ধতি রয়েছে। যেমন প্রথমেই লেখাটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা শেষে আমি ওপরের রিবনের ইউ চাপ দিলেও লেখাটার নিচে আন্ডারলাইন হবে। অথবা আমি যদি এই আন্ডারলাইনটা কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে আমাকে আগে সিলেক্ট করে অবশ্যই নিতে হবে, তারপর কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ইউ চাপলেই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। এরপর আমরা দেখে নিব ডকুমেন্ট অ্যালাইনমেন্ট। ডকুমেন্ট অ্যালাইনমেন্ট করার জন্য 4টি মার্জিন বিন্যাস ব্যবস্থা রয়েছে। যেমন লেখাটিকে সিলেক্ট করার পর আমি রিবনের এই বাটনগুলো চেপে লেখাটিকে লেফট অ্যালাইনমেন্ট অথবা রাইট অ্যালাইনমেন্ট অথবা সেন্টার অ্যালাইনমেন্ট অথবা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে পারবো। আবার কিবোর্ড ব্যবহার করেও আমরা এই কাজটি করতে পারবো। এই কাজটি করার জন্য প্রথমে অবশ্যই লেখাটিকে সিলেক্ট করে নিতে হবে, তারপর আমি যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে এল চাপি তাহলে লেফট অ্যালাইনমেন্ট হবে। এবার আমি যদি কন্ট্রোল চেপে আর চাপি তবে লেখাগুলো রাইট অ্যালাইনমেন্ট হবে। আবার কন্ট্রোল চেপে আমি যদি ই চাপি তাহলে লেখাটি সেন্টার অ্যালাইনমেন্ট হবে। আবার কন্ট্রোল চেপে যে চাপলে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এরপর আমরা দেখে নিব ডকুমেন্ট মুদ্রণ বা প্রিন্ট করার উপায়। প্রিন্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে কম্পিউটারের সাথে সংযুক্ত একটি প্রিন্টার, প্রয়োজনীয় সফটওয়্যার এবং উপযুক্ত সাইজের কাগজের। এবার আমরা চলে যাব ওপরের ফাইল মেনুতে। ফাইল থেকে আমরা বাছাই করব প্রিন্ট। প্রিন্ট কথাটি চাপার সাথে সাথে এরকম একটি উইন্ডো আমরা দেখতে পাবো। এখানে আমাদের প্রিন্টের প্রিভিউ দেখানো হবে এবং তারপর কতগুলো কপি চাই বা আরও কিছু আনুষঙ্গিক সেটিং আমাদের এখানে দেখানো হবে। সব কিছু সন্তুষ্ট হওয়ার পর আমি প্রিন্ট বাটনটি চাপ দিলেই আমার লেখাটি প্রিন্ট হবে। অথবা আমি ডকুমেন্টে থাকা অবস্থায় কন্ট্রোল চেপে পি চাপলেও আমার ওই উইন্ডোটি চালু হবে, যেখান থেকে আমি প্রিন্ট আইকনটি চেপে কম্পিউটার থেকে আমার লেখাটি প্রিন্ট করতে পারবো। এরপর আমরা দেখে নিব ডকুমেন্ট ব্যবস্থাপনার কাজ। ডকুমেন্ট ব্যবস্থাপনার কাজটি সঠিকভাবে করতে পারলে আমরা পরবর্তী সময়ে আমাদের ডকুমেন্টটি খুব সহজেই খুঁজে বের করে তাকে আবারও ব্যবহার করতে পারবো। সেই জন্য আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কের যে কোনো একটি জায়গায় নির্দিষ্ট ফোল্ডার বা আমাদের কাজের মতো করে একটি ফোল্ডার তৈরি করে নিতে হবে। এই ক্ষেত্রে আমি মাই ডকুমেন্টে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। মাই ডকুমেন্টে চলে আসলাম, এখানে আমি একটি ফোল্ডার বানিয়ে নিই আমার কাজ অনুযায়ী। যেমন আমি ক্লাস 7-এর ক্লাস করছি, সো আমি ফোল্ডারটার নাম লিখলাম ক্লাস 7। এবার এই ফোল্ডারটা আমার এখানে থাকলো। আমি চলে আসলাম আমার ডকুমেন্টে। এখান থেকে আমি ডকুমেন্টটাকে সেভ করার জন্য রিবনের ফাইল মেনুতে গেলাম। ফাইল মেনু থেকে সেভ ক্লিক করলেই কম্পিউটার একটি উইন্ডো চালু করবে। সেভ উইন্ডোতে কম্পিউটার ডিফল্টভাবে মাই ডকুমেন্ট ওপেন করে থাকে, কিন্তু মাই ডকুমেন্ট কম্পিউটার ডিফল্টভাবে ওপেন করলেও নামও সে একটা সাজেস্ট করে। আমি যদি নিজের মতো করে নাম না দিয়ে কম্পিউটারের নামটিকেই শুধু সেভ দিতে থাকি তাহলে কিন্তু পরবর্তীতে আমি আমার কাঙ্ক্ষিত ডকুমেন্ট খুঁজে পাবো না। ডকুমেন্টটিকে আমি সঠিক নামকরণ করলেই সেটিকে আমি সহজে খুঁজে বের করতে পারবো। সেই জন্য আমি আমার তৈরিকৃত ফোল্ডারটাকে ক্লিক করব এবং ওপেন দিব। তার ভেতরে আমি আমার ডকুমেন্টটাকে নাম দিব। যেমন এখানে আমি নামটা দিচ্ছি ক্লাস 7, কারণ আমি 7-এর জন্য এই ক্লাসটা তৈরি করেছি। সো ক্লাস 7 লেকচার 3 দেওয়ার পর আমি সেভ বাটনটি চাপলেই আমার লেখাটা সেভ হয়ে যাবে। এবার আমি ডকুমেন্টটিকে যদি বন্ধ করে দেই তবু ডকুমেন্টটি আমার হারিয়ে যাবে না। আমি মাই ডকুমেন্টের ক্লাস 7 ফোল্ডার থেকে এই ফাইলটাকে আবারও ওপেন করে নিতে পারবো। আমরা একটু দেখে নেই। চলে যাচ্ছি মাই ডকুমেন্টে। এবার মাই ডকুমেন্টের ভেতরে আমি পেয়ে যাব ক্লাস 7 নামের ফোল্ডার
এবং সেখানে আমি পেয়ে যাব ক্লাস 7 লেকচার 3। এটাকে অন করলে আমি পূর্বের অবস্থায় ফাইলটাকে পেয়ে যাব। আজকে এ পর্যন্তই। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করলে তারা নিচের কমেন্ট সেকশনে নিজেদের সেকশন সহ রোল নাম্বার লিখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে আমার দেওয়া ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য। আগামীতে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।